একই স্টুডেন্ট মাধ্যমিকেও দ্বিতীয় আর উচ্চ মাধ্যমিকে সপ্তম, এ আবার হয় নাকি? হ্যাঁ, এরমই হয়েছে কিন্তু শুভম পালের সাথে। আর শুভম আমাদের জানাবে যে একজন এরম ছাত্রের মাইন্ডসেট কেমন হওয়া উচিত, কিভাবে পড়া উচিত, কিভাবে ভাবা উচিত এন্ট্রান্স এক্সাম প্লাস বোর্ডের পড়াশোনাকে। এই সব নিয়েই কথা হচ্ছে আজ শুভমের সাথে। শুভম জানিয়ে দেবে তোমরা কিভাবে তার মতো ভালো মার্কস পেতে পারো। তুমি মাধ্যমিকেও দ্বিতীয় হয়েছিলে আর এবার উচ্চ মাধ্যমিকে তুমি স্থান গ্রহণ করেছো, তো এই ধারাবাহিকভাবে টপ 10-এ থাকা, তো এটার জন্য কি ধরনের মাইন্ডসেট দরকার পড়ে? মাইন্ডসেট বলতে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিলাম, এবার সেটার জন্য একটা হালকা চাপ তো থাকেই, যে একটা স্ট্যান্ড করেছিলাম সেটা একটু সম্মানটা বজায় রাখা দরকার, সবার যে আশা প্রত্যাশা রয়েছে আমার কাছ থেকে সেটাও রাখা দরকার। তো সেই ওয়াইজ চেষ্টা করে গেছি। ক্লাস 12 আমার এন্ট্রান্স এক্সাম গুলো রয়েছে, তো ক্লাস 12 দুটোকেই পাশাপাশি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, মানে কোনোটাকেই নেগলেক্ট করে আরেকটাকে কখনোই নয়, দুটোকেই একদম উপযুক্ত সময় দিয়ে চেষ্টা করেছি। বেশ, তো এমনিতে ধরো যারা দেখছে, যারা ধরো আগামী বছরগুলোতে পরীক্ষা দেবে, সেটা মাধ্যমিক হোক কি উচ্চ মাধ্যমিক, যেহেতু তুমি দুটোতেই ভালো সাফল্য পেয়েছো, তো সে জায়গায় দাঁড়িয়ে কোনো একটা স্টুডেন্ট, এবং ধরো 12-এ যখন আসে, 11-12 স্পেশালি এন্ট্রান্স এক্সামের একটা বড় প্রেশার থাকে, সেটা একটা হয় যেমন প্রেশার থাকে, তো এই সব কটাকে ম্যানেজ করা, মানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা টাইম ম্যানেজমেন্ট, এটা যদি তোমাকে ধরো কোনো 2-3টে টিপস বলতে হয় হাউ টু ম্যানেজ টাইম দুটোকে প্লেস করে, সেটা কি বল? যেহেতু যারা এন্ট্রান্সের মানে বোর্ডসের সাথে সাথে এন্ট্রান্সটাও ক্র্যাক করতে চায়, তো তাদেরকে এই মানে 12-এ ওঠার পর তাদেরকে মানে একদম পার্টিকুলারলি একটু টাইম ভাগ করে নিতে হবে, যে এই টাইমটা আমি এন্ট্রান্সের জন্য ব্যয় করবো আর এই টাইমটা বোর্ডস এর জন্য। কারণ একটাকে নেগলেক্ট করে আরেকটাকে ধরতে গেলেই কিন্তু অন্যটার ক্ষেত্রে কিছুটা এফেক্ট পড়তে পারে। তাই হয়তো দেখা গেল দিনের হয়তো কিছুটা টাইম আমি এন্ট্রান্সটা নিয়ে খাটলাম, এমসিকিউ প্র্যাকটিস করছি বা সেইটা নিয়ে এনসিআরটি পড়ছি, এইসব রাখলাম, আর বাকি টাইমটা আমি আমার বোর্ডস এর প্রিপারেশনের জন্য দিলাম। তো তোমার এটা ধরো যদি দিনের টাইমটা যদি একটু 100 হয়, স্প্লিট করা যে টাইমটা, সেই 100-এর মধ্যে তোমার স্প্লিটটা কেমন ছিল টাইমিং এর? 100-এর মধ্যে আমার স্প্লিট বলতে, যেহেতু সেশনের শুরুর দিকে অতটা বোর্ডের চাপও ছিল না, তো আমি মোটামুটি দিনের যেটুকু আমার স্টাডির টাইম পেতাম তার মধ্যে অ্যাপ্রক্স 80-20 বলতে পারেন, যে 80% আমি এন্ট্রান্সের জন্য রাখছি, বাকি 20% বোর্ডস এর জন্য, যাতে বোর্ডসটাও আমার থাকে। আবার যখন আমার বোর্ডসটা কাছে চলে আসছে বা টেস্ট স্কুলে যে টেস্টটা কাছে আসছে, সেই টাইমটা আবার বোর্ডস এর পড়াটা আবার বাড়িয়ে দিচ্ছি, ওইটাকে একটু সাইডে রেখে, যাতে আবার বোর্ডস বা এক্সামের পর আমি রিজিউম করতে পারবো এন্ট্রান্সের প্রিপারেশন। বেশ, আর একটা বড় জিনিস হলো যখন কেউ ক্লাস 10টা একভাবে দেয়, তারপর 10 থেকে এসে 11-এ মনে হয় যেন অথই জলে পড়েছি, এত পড়াশোনার প্রেশার বেড়ে যায়। তো সেই জায়গাটা কেউ কোপ করবে কিভাবে? কারণ তুমি একটা বড় জিনিস যেখানে বলছো, তুমি বলছো 20% ওয়েটেজ টু বোর্ডের পড়াশোনা আর 80% টু এন্ট্রান্স, বাট ওরা তো প্রথমে এসে যেটা ভয় পাচ্ছে যে এত ভাস্ট সিলেবাস, আগে ছোট ছোট পড়েছি, তো এই জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসটা কিভাবে 11 থেকে ভাবা উচিত, মানে এতটা বড় সিলেবাস এন্ড দেন সেটা ট্যাকেল করা। অ্যাকচুয়ালি বর্তমানে যে কম্পিটিশনটা ঠিক যে লেভেলে চলে গেছে, আমার পার্সোনালি মনে হয় যেন কেউ যদি যে 11-12-এর সিলেবাসটা, মানে তাদের এন্ট্রান্স এক্সামে যদি বেটার রেজাল্ট করতে হয়, আমার মনে হয় যেন তারা, যদি সম্ভব হয়, তারা এক ক্লাস আগে যদি একটু অ্যাডভান্স যদি এগিয়ে রাখতে পারে তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন আমি চেষ্টা করতাম যে ক্লাস 10-এর 11-এর যে সিলেবাসটা, সেটা যত ম্যাক্সিমামটা কভার করে উঠতে পারি, তাহলে ওই যে এগিয়ে থাকাটা কিন্তু অনেকটা কাজে দেবে। যারা 11-এ পড়ছে তারা যদি 12টা করতে পারে, তাহলে 12টা সে প্র্যাকটিসের জন্য গোটা টাইমটা ইউজ করতে পারবে। সুতরাং যতটা অ্যাডভান্স থাকা যায়, আমার মনে হয় কারেন্ট টাইমের যে কম্পিটিশনের যুগ, সেখানে অনেকটা সে এজ পাবে। এখানে একটা বড় জিনিস হলো, ধরো তুমি যদি যখন এগিয়ে রাখছো, একটা খুব বড় সমস্যা যেটা স্টুডেন্টরা ফেস করে, রিটেনশন। আমি কিছু একটা শুধু পড়লেই হলো না, আমাকে রিটেনও করতে হবে। তো রিটেনশন কিভাবে বাড়ানো যেতে পারে, যাতে আমি ধরো যদি আগেও পড়ে থাকি, যেটা একটা লম্বা সময় রিটেন থাকতে পারে? টাইমলি একটা রিভাইজের প্রয়োজন আছে, কারণ একবার পড়লাম, সেটা আবার হয়তো অনেকদিন ধরে হয়তো সেটা চর্চা হলো না, তাহলে সেটা এমনি আমাদের ব্রেনের সহজাত বৈশিষ্ট্য যে সেটা আমরা ভুলে যাবো। আমরা নর্মাল জিনিসও সেরকম হয়। সুতরাং একটা রেগুলার টাইম ওয়াইজ সেগুলোকে রিভাইজ করতে হবে, তবে সেটা ব্রেনে থাকবে। এবং পারলে যখন রিভাইজ করছি তার সাথে সাথে একবার প্র্যাকটিসও করে নিলাম, প্লাস আমরা যে পড়াটা একবার পড়লাম সেটা একটা 10 বা 15 দিন পর আমি সেটাকে আবার নিজে থেকে মনে করতে পারছি কিনা, সেই ম্যাটারটাও ইম্পর্টেন্ট।
তাহলে সেক্ষেত্রে এই রেগুলার রিভাইজ আর এটা করলে হয়তো অনেকটা কোপ আপ করা যেতে পারে। রাইট, তার মানে আমি একবার হলো একটা এগিয়ে পড়ে রাখছি, নাম্বার 1। নাম্বার 2 হলো কিছু সময় পর পর সেটা রিকালেক্ট করার চেষ্টা করছি নিজে নিজে, এন্ড দেন রিকালেক্ট করার সময় যদি কিছু মিস আউট কিছু হয় আমি একবার রিভাইজ করছি, তাই তো? এই 3টে স্টেপ মোটামুটি ফলো করলে জায়গাটা আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারি। এবার ধরো যদি আমি চলে আসি সাবজেক্ট স্পেসিফিক লার্নিং, যেগুলো ক্লাস 12-এ রয়েছে, স্পেসিফিকলি তুমি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার প্রাইমারি ছিল, যার মধ্যে একটাতে তুমি 100 পেয়েছো আর বাকিটাতে বোধহয় 99 করে, তো অলমোস্ট 100, তার মানে ক্লোজ, মানে রাউন্ড ফিগার। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি, আমি বলছি না লেটস সে 100, লেটস টক অ্যাবাউট 90, যদি আমি 90-র উপরেও পৌঁছতে চাই ইন অল দ্য মেজর সাবজেক্টস, কারণ তোমার তার পাশাপাশি তোমার কাছে ম্যাথসও ছিল, সেটা তো তুমি 95 পেয়েছো, উইচ ইজ অলসো ভেরি গুড নাম্বার। তো কেউ যদি এই জায়গাটা নিয়ে ভাবতে চায়, তাহলে সে প্রতিটা সাবজেক্টকে কিভাবে এই সবকটাকে অ্যাপ্রোচ করবে? যারা 10-এর পর সায়েন্স পারসিউ করেছে তাদের ক্ষেত্রে এটা বলবো যে বর্তমানে সায়েন্সের যে ধরনের কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেনের ক্ষেত্রে কনসেপ্টটা গ্রো করাটা প্রধান বিষয়। জাস্ট টেক্সট বুক পড়াটা একদম অবশ্যই প্রয়োজন, কিন্তু জাস্ট পড়ে মুখস্থ করে চলে গেলাম, কনসেপ্ট ক্ল্যারিটিটা নিয়ে একদম, হ্যাঁ, কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করে এগোতে হবে, একদম বেসিক থেকে, যাতে যে কোনো রকম কোয়েশ্চেন এলেই যাতে কোনো রকম অসুবিধা না হয়। কারণ একদম স্ট্রেট কোয়েশ্চেন এখন হয়তো খুব বেশি হয়তো পাওয়া যাবে না, সুতরাং যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, সে স্ট্রেট কোয়েশ্চেন হোক বা একটু যদি ঘোরানো আসে, সব ক্ষেত্রেই কিন্তু কোয়েশ্চেন আনসার করে দেবে। রাইট, তার মানে আমি পুরোটার জন্য একটা প্রসেসে অ্যাক্রস আমি কনসেপ্ট ক্ল্যারিটির একটা নেবো। আর তার মধ্যে একটা সাবজেক্ট যেটা ইয়েতে হয়, কারণ যখন আমি 11-12-এ আসি, অঙ্ক শুধুমাত্র ম্যাথসেই থাকে না, বাকি সাবজেক্টেও কিছু না কিছু একটু সামস অ্যান্ড এভরিথিং থাকে। তো সেই জায়গায় আমার এতগুলো থিওরেম, এত ইকুয়েশনস সব মনে রাখা বা সেগুলো করা, তুমি কি আলাদা করে কোনো নোটবুক বা কিছু বানাতে সেগুলো মনে রাখার জন্য? হ্যাঁ, আমার এমনি একটা ছিল, আমার ফিজিক্সের জন্য মেনলি ইউজ করতাম, সেটা আমার ম্যাথসে অতটা হয়তো প্রয়োজন হতো না। কিন্তু একটা বিষয় কি না, ফিজিক্সের ক্ষেত্রে প্রচুর সূত্র রয়েছে, মানে ফর্মুলা যদি আমরা একটা বুকলেট তৈরি করতে যাই, হয়তো কতগুলো পাতার একখানা, অনেকগুলো পাতার একটা বই হয়ে যাবে হয়তো, হ্যাঁ, প্রায় একটা বইয়ের মতনই হয়ে যাবে। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করে দেখা যায়, ফিজিক্সের যে ফর্মুলা গুলো আছে অনেকগুলোই ইন্টার রিলেটেড, সুতরাং যদি আমার কনসেপ্টটা ঠিক থাকে, তাহলে ওই একটা ফর্মুলা থেকে অন্য ফর্মুলায় যেতে সময় লাগবে না। সুতরাং হয়তো মানে অল্প সংখ্যক ফর্মুলা আমার যদি মানে মুখস্থ রাখার প্রয়োজন হয়, অল্প সংখ্যক মুখস্থ রেখে আমি বাকিগুলোকে নিজে থেকেই হয়তো ডিরাইভ করে নেবো, ডেরিভেশনটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং খুব বেশি মনে রাখতেও হবে না। তো সেই প্রসেসে ব্যাপারটা বেটার হবে, রাদার দেন পুরোটা মাগ আপ করার থেকে কিছু করে রাখলাম, বাকিগুলো যেখান থেকে ডিরাইভ করতে পারি। তো আরেকটা বড় যেটা আমি ম্যাথস নিয়ে যদি বলি, অনেকেই সেটা হয়তো করে, যদিও তুমি ম্যাথস তোমার প্রাইমারি ফোকাসে নয়, স্টিল আমি বলছি যে অনেকে হয়তো এই ইন্টিগ্রাল বা ডেরিভেটিভে খুব ভয় পায়। তো এই ভয়টা বা ইন্টিগ্রাল বা ডেরিভেটিভটাকে কিভাবে তারা ট্যাকেল করবে? এই জিনিসটা হ্যাঁ আমিও ফেস করেছি, কারণ এটাও আমার খুব একটা মানে স্ট্রং পয়েন্ট নয়। তো আমি যেটা নিজে ফিল করেছি যে এই ক্যালকুলাসের এই ধরনের প্রবলেম গুলো ফেস করতে গেলে প্র্যাকটিসটা কিন্তু প্রধান দরকার। যে বইয়ের মধ্যে যত যে সামস গুলো আছে সবকটাকে একদম মানে প্র্যাকটিস করলে, যত বেশি প্র্যাকটিস করবে এইগুলোর যে স্টেপস গুলো ধাতস্থ হবে বেশি, যে এই কোশ্চেনটা এলে আমি কিভাবে এটাকে ট্যাকেল করব, বা সেই এক্সপিরিয়েন্সটা বেশি হবে। সুতরাং যত বেশি প্র্যাকটিস করবে তত আমার মনে হয় যেন এই ধরনের কোশ্চেন গুলোকে আনসার করা সুবিধা বেশি হবে। একটা জিনিস হলো, যখন তোমার বায়োলজি রয়েছে এবং বায়োলজি নিয়ে আমি শিওর তুমি যখন এনসিইআরটি কথা বললে, তুমি নিটের কথাও ভাবছো, রাইট? তো তখন যখন এই জায়গাটা দাঁড়িয়ে একটা স্টুডেন্ট যখন এটা তার নিজের পাঠ্য বই, সেটা যে পাবলিকেশনই হোক, সেটা একটা পড়ছে, তার বাইরে পাশাপাশি আর একটা হলো এনসিইআরটিও পড়ছে, যেটা কিনা ইংলিশ মাধ্যমে, যেটা অনেকের একটু অসুবিধা হয়, কারণ যেহেতু আমাদের মাতৃভাষা নয় বলে অনেকের সমস্যা হয়। এই দুটো সাইড বাই সাইড, এইটা কিভাবে তুমি প্ল্যান করছো, দুটো বায়োলজি বুক, কারণ তার মধ্যে একটু হলেও ডিফারেন্ট বাট মোরাললেস সিমিলার, তাই না? এই দুটোকে পাশাপাশি কিভাবে, সেটার একটা মানে যদি কেউ আজকে রুটিন বানাতে চায়, পাশাপাশি দুটোকে কিভাবে ম্যানেজ করবে? আমি পার্সোনালি অনেকটা নিচু ক্লাস থেকে আমি ইংলিশ মিডিয়ামের যে বইগুলো সেগুলো আমি মানে বেঙ্গলি মিডিয়ামের সাথে সাথেই পড়তাম। সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে স্টাডি করতে আমার খুব একটা সমস্যা হয়নি সেক্ষেত্রে। সো 11-12-এ ওঠার পর আমার যেহেতু এন্ট্রান্সের প্রতি আমার একটু টাইমটা আমি বেশি দিয়েছিলাম সেই মুহূর্তে, তো সেক্ষেত্রে এনসিইআরটিটা আমি মেনলি সেই মুহূর্তে পড়ে গেছি। সাথে সাথে বোর্ডস এর সময়টাতে আমি এই টেক্সট বুকটাও পড়ার চেষ্টা করেছি। এবার যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডস এর সিলেবাসে এনসিইআরটি থেকে কিছুটা হলেও বেশি আছে, সুতরাং সেই পার্ট গুলো মেনলি দেখেছি। প্লাস টেক্সট বুকে আমাদের এনসিইআরটির যেটুকু ইনফরমেশন আছে তার বাইরেও কিছু এক্সট্রা জিনিস আমরা পাচ্ছি, তো সেইগুলোকেও পয়েন্ট করে করে রাখতাম। যেমন কেমন লাগছে ছেলে দুবারই এভাবে র্যাঙ্ক করলো, এবং শুধু র্যাঙ্কই নয়,
মানে সাফল্যের চূড়ায় রয়েছে, সারা পশ্চিমবঙ্গের সবাই ওকে নিয়ে কথা বলছে, কেমন লাগছে আপনাদের? আমার তো খুবই ভালো লাগছে ওর এই সাফল্য, বিশেষ করে মাধ্যমিকে যে সাফল্য পেয়েছিল সেই সাফল্যটাকেও পুরোটা না হলেও বেশ কিছুটাই ধরে রাখতে পেরেছে এখনো, মানে এটাতে আমি বেশ গর্বিতই। এবং ও অন্যদেরও, ওর অন্যান্য যে যারা ছোট ভাই বোন তাদেরকেও ও একটা গাইডও দিতে পারছে বা একটা আদর্শের পথও দেখাতে পারছে, যে ওর এইরকম সাফল্যে তারাও যেন উৎসাহিত হতে পারে এবং তারাও তাদের পড়াশোনাটাকে যেন আরো ভালোভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। একটা বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা বলা হয় যে এনসিইআরটির পুরো লাইন বাই লাইন যদি কারো জানা থাকে তাহলে তার কাছে নিটটা কিছুটা হলেও অ্যাটেনেবল, অ্যাচিভেবল যেটা পরে আসছে, আমি বলি অ্যাটেনেবল, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমিও কি কোথাও সেই এনসিইআরটির সবকটা লাইন বাই লাইন মনে রাখার চেষ্টা করেছো বা কিভাবে সেটা হ্যান্ডেল করেছো? হ্যাঁ, এনসিইআরটি মানে যে ধরনের এখন যে কোশ্চেন আসছে, যা যে মানে এনসিইআরটিটার মানে প্রায় প্রত্যেকটা লাইন আমার শুধুমাত্র যে চ্যাপ্টারের ইনসাইড লাইন গুলো শুধুমাত্র সেটাই নয়, আমার চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনস গুলো, ইউনিটের ইন্ট্রোডাকশনস গুলো, সামারি গুলো, এই পার্ট গুলো এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। যেমন এই রিসেন্ট যে এই যে 4 তারিখে যে নিট পরীক্ষাটা হয়েছিল, সেখানে আমাদের যারা নিটের প্রিপারেশন নিচ্ছে তারা আরো ভালো বুঝতে পারবে যে ক্লাস 11 এর ইউনিট 3 এর আর যে ইন্ট্রোডাকশন, জাস্ট ইউনিট 3 এর ইন্ট্রোডাকশন, সেখান থেকে একটা লাইন তুলে যেমন কোশ্চেন এসেছিল। হ্যাঁ, প্লাস যে সায়েন্টিস্টদের নামগুলো রয়েছে ইউনিটের শুরুতে, ঠিক এই পার্টগুলো থেকে কোশ্চেন আসাটা এখন মানে একটু কমন হয়ে পড়েছে। সুতরাং কোন অংশ কি বাদ না দিয়ে এখন কভার টু কভার প্রিফেস ছেড়ে হয়তো সবই পড়তে হবে। হ্যাঁ, সেটা করাটাই আমার মনে হয় বেশি বেটার হবে। রাইট। তো যখন এন্ট্রান্স এক্সামের কথা উঠলোই তখন জিজ্ঞেস করতে হয় যে তুমি নিট ছাড়াও বাকি আর কি কি পরীক্ষা দিচ্ছ? নিট তো দিচ্ছ, হ্যাঁ আমি শিওর দিয়েছো। হ্যাঁ দিয়েছি। নিট ছাড়া আমি যেই মেন্স অ্যাপিয়ার করেছিলাম, এবার যেই মেন্সে অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই করেছে, এই সামনে অ্যাডভান্সের সামনে পরীক্ষা রয়েছে, হ্যাঁ ওটা বসবো, ফর্ম ফিল আপ করা আছে। প্লাস আমি আইজারটাও মানে আইআইটিতেও আমি ফর্ম ফিল আপ করেছি, ওটাতেও বসার ইচ্ছে আছে। রাইট। তো এমনি যদি ওভারঅল ভাবা যায় সবের পরে, ধরো আজকে যে অ্যাচিভমেন্ট ক্লাস 10-এ, এবার ক্লাস 12-এ, এরপর নিজেকে কোথায় দেখছো গোয়িং ফরওয়ার্ড? এরপরে এবার আমি এই এন্ট্রান্স গুলো বিভিন্ন দিয়েছি, এবার আমার মেইন টার্গেটটা রয়েছে আমি নিট দিয়ে ডাক্তারিতে যাওয়াটাই মেইন টার্গেট রয়েছে। এবার নিটের যেরকম রেজাল্ট হবে তার উপর বেস করে এবার ডিপেন্ড করবে কিরকম কি হচ্ছে। তো ডাক্তারি কেন, মানে হোয়াই নট এনি আদার প্রফেশন? না, সব প্রফেশনই সমান আমার কাছে, বাট এই ডাক্তার প্রফেশনটার পরে আমি হার্ডলি ফিল করতে পারি আর কি, যে মানুষের বেশি কাছে পৌঁছানো যাবে এই প্রফেশনটা দিয়ে, তাদেরকে সেবা করতে পারবো আমি নিজে। তো জাস্ট এই থটটাই আর কি, যে মানুষের কাছে যত বেশি পৌঁছাতে পারবো তত আমি বেশি খুশি হব, মন থেকে একটা স্যাটিসফ্যাকশন পাবো। দ্যাট ইজ ওয়াই আমি ডাক্তারি হলো। একটা অন্য ধরনের প্রশ্ন, সেটা তো তুমি যদিও একটা পুরো বছরের একটা পরীক্ষা দিলে, উইচ ইজ উচ্চ মাধ্যমিক, এবং তোমরা শেষ ব্যাচ উচ্চ মাধ্যমিক এখন অবধি যেটা কারেন্ট সেটআপে চলছে, বহুদিন ধরে যেটা চলছিল, আজ এসে সেখানে একটা চেঞ্জ হলো, নিয়ে সেমেস্টার সিস্টেমে গেলাম। তোমার কি মনে হয় সেমেস্টার সিস্টেমে যেভাবে আমরা আসলাম, এটার মেরিট হিসেবে কোথাও কি সবাই, যেহেতু এমসিকিউ একদিকে আরেকদিকে এসিকিউ এলকিউ হয়ে যাচ্ছে, তারা কি আরেকটু প্রেপড হয়ে যাচ্ছে ফর এন্ট্রান্স, নাকি না এটা সামওয়্যার একটা ডিমেরিটটাই বেশি দেন দ্য মেরিট? না, যেমন প্রত্যেকটা যে আমরা যদি প্রত্যেকটা নিয়ম দেখতে চাই, প্রত্যেকেরই মেরিটস ডিমেরিটস দুটোই রয়েছে। এবার যদি দেখতে চাই এই যে ওরা যে মানে একটা সেমিস্টার ওরা এমসিকিউ দিচ্ছে টোটালটা, এতে ওদের সুবিধাটা কি হচ্ছে না, ওরা যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এমসিকিউ করার যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটার জন্য ওরা প্রিপেয়ার হচ্ছে, যেটা ওদের এন্ট্রান্সে কাজে লাগবে। প্লাস আমাদের ওদের যে আরেকটা সেমিস্টার যেটা তৈরি হচ্ছে, সেখানে তো জাস্ট লং আনসার টাইপ ম্যাক্সিমাম থাকছে, তো সেটার জন্য তাদেরকে আরো বেশি ওটা পড়তে হচ্ছে, সুতরাং ওইখানে কনসেপ্টটা তারা গ্রো করতে পারছে। সুতরাং আমার মনে হয় দুটোই আর কি, মানে বেস্ট অফ বোথ ওয়ার্লডস বলছো, দুটো মিলিয়ে। হ্যাঁ, দুটোই খুব মানে ডিমেরিট খুব বেশি নেই, কারণ হেল্পই আশা করছি হেল্পই হবে দুটোতে। যদি ডিমেরিট বলতে হয় একটা, ডিমেরিট বলতে গেলে হয়তো সেকেন্ডটাতে হয়তো তারা ওই মানে হয়তো পুঙ্খানুপুঙ্খ অতটাও হয়তো একটু, কারণ যে সেকেন্ড পার্টটার ক্ষেত্রে যেহেতু লং আনসার টাইপ, ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, সো একদম যে খুঁটিয়ে যে জিনিসটা, সেই জিনিসটা হয়তো তুলনামূলক আগেরটার থেকে একটু কম অ্যাসেসমেন্ট হতে পারে। সো মেবি হতে পারে ফর সাম স্টুডেন্টস, আমি সব স্টুডেন্টসদের বলবো না, সাম স্টুডেন্টস হয়তো সেক্ষেত্রে একটু হলো ল্যাগ হয়ে যেতে পারে হয়তো।
রাইট। আর একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু বছরই তুমি হলো, দুবারই তুমি কৃতি ছাত্র। তো পাড়াপড়শি, তোমার বাড়ির সবাই তারা কেমন, কি বলছে? তারা ভীষণ খুশি, আমার বাড়ির সকলে, পরিবারের সকলে, মা বাবা ঠাকুমা সবাই ভীষণ খুশি। প্লাস আমাদের ফ্ল্যাটের যে আবাসিকরা রয়েছে তারাও ভীষণ খুশি, তারা দেখা করে যাচ্ছে। আমি দেখলাম তোমার আবাসিক থেকে আগের বারও তোমাকে একটা প্রশংসাপত্র দিয়েছিল। আই এম শিওর এবারও তারা এরকম কিছু অ্যারেঞ্জ করছে। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর অল দ্য বেস্ট তোমার ফিউচারে সব এন্ডেভারের জন্য।